প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিস্তা প্রকল্পে ভারত, চীন দুই দেশেরই প্রস্তাব রয়েছে। দেশের কল্যাণে যেটা বেশি লাভজনক সেটাই গ্রহণ করা হবে। ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, জিয়া বা খালেদা জিয়ার মতো তিনি কারো কাছে দেশ বা স্বার্থ বিক্রি করেন না। তিনি কাউকে ঈর্ষা করেন না জানিয়ে ডক্টর ইউনূসকে বিতর্কে তার মুখোমুখি হওয়ার আহ্বান জানান। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর প্রথম রাষ্ট্রীয় আমন্ত্রণে ভারত সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেল ২১ ও ২২ জুন দুদিনের সফরে দুই দেশের মধ্যে ৫টি নতুন সমঝোতা স্মারক, ৩টি নবায়িত সমঝোতা ও ২টি রূপকল্প ঘোষণা স্বাক্ষরের পাশাপাশি ১৩টি যৌথ কার্যক্রমের ঘোষণা দেওয়া হয়। সফর পরবর্তী গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জানান, সংক্ষিপ্ত হলেও এই সফরে দুই দেশের বিদ্যমান চমৎকার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। উভয় দেশের মানুষ আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আরও নতুন দ্বার উন্মোচিত হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, তিস্তা প্রকল্প বাস্তবায়নের জন্য ভারত, চীন দু দেশই আগ্রহী। সব দিক বিবেচনা করেই দেশের স্বার্থে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। চীন না ভারত কোন দিকে ঝুঁকছে এমন প্রশ্নে প্রধানমন্ত্রীর সাফ উত্তর, দুই দেশের সাথে সুসম্পর্ক রাখবে বাংলাদেশ। কেউ মনে করলো যে এদিকে ঝুঁকলাম না ওদিকে ঝুঁকলাম, এই ঝুঁকাঝুঁকির ব্যাপারে কিন্তু আমার নাই। আমি কিন্তু ওই যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আর যেহেতু ভারতের সাথে আমাদের তিস্তা পানির দাবিটা অনেক দিনের, তো ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্টটা করে দেয় তাহলে আমাদের সব সমস্যাই তো সমাধান হয়ে গেল। বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের রেল সংযোগ নিয়ে সমালোচনার জবাব দেন প্রধানমন্ত্রী। বলেন, কারো কাছেই দেশের স্বার্থ বিক্রি করেন না তিনি। জিয়া, এরশাদ, খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যে তাদের পা ধরে বসে থেকেছে। একটা দেশের মধ্যে হঠাৎ ট্রানজিট দিলেই বা ক্ষতিটা কি? আর রেল যেগুলি বন্ধ ছিল আমরা সেগুলি আস্তে আস্তে খুলে দিচ্ছি, তাতে আমাদের ব্যবসা বাণিজ্যে সহজ হচ্ছে, আমাদের ওই অঞ্চলের মানুষগুলি উপকৃত হচ্ছে। হয়রানি করতে সরকার সব প্রতিষ্ঠানকে ব্যবহার করছে। বিদেশি গণমাধ্যমে ডক্টর ইউনূসের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না, আর সেটাই আমার গর্ব। আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না। এই যে কতজন নোবেল লয়েড সহ তাদের যে বিবৃতিটা, এই বিবৃতিটা কি বিবৃতি? এটা তো বিজ্ঞাপন। তো উনি যদি এতই পপুলার হবে তার বিজ্ঞাপন দিয়ে এতজনের ইয়ে করতে হবে কেন, নাম দিতে হবে কেন? তিনি রাজনীতিতে নামার ঘোষণা দিয়েও জনগণের কোনো সাড়া পাননি। উনি 3টি SMS আর 2টি ইমেল পেয়েছিলেন তার সমর্থনে। মাত্র 3টি? হ্যাঁ, জি। সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে। আমেরিকার ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। প্রধানমন্ত্রী বলেন, অনেকবার তার কাছে নোবেল পুরস্কারের প্রস্তাব এসেছে, কিন্তু এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকে আর সেটির জন্য কোনো আকাঙ্ক্ষাও তার নেই। অংশগ্রহণ করে না। সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা। প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশটির সঙ্গে হওয়া সব চুক্তি বিএনপি প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সরকার সবসময় ভারতকে সব সুবিধা দিলেও নিজেদের ন্যায্য হিস্সা আদায়ে তারা ব্যর্থ। দুপুরে গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ভারতের সাথে যে সমঝোতা করা হয়েছে তার সব সুবিধা তারাই পাবে। সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের ওপর নির্ভরশীল করে ফেলছে। তিনি জানান, বিএনপির অবস্থান ভারতের বিরুদ্ধে নয়, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সবসময় সোচ্চার বলেও দাবি করেন মির্জা ফখরুল। এ সময় তিনি খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে আন্দোলন গড়ে তোলার কথা বলেন। তাকে রাজনীতি থেকে সরিয়ে দিতেই পরিকল্পিতভাবে তাকে কারাবন্দী করে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বক্তব্য আমাদের এই আন্দোলন বা এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয়, এটা এই সরকারের বিরুদ্ধে। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে কনভিন্স করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে। আমার পানির হিস্সা না করে এসে আপনার চুক্তি সই করতে যাচ্ছে। তিস্তা আপনার পানি আমাদের সবচেয়ে আগে দরকার, তিস্তা প্রকল্পের কাজ করতে চায়, কারণ প্রকল্প করলে অনেক টাকা, সেই টাকার আসল উদ্দেশ্য আমরা যে অভিন্ন নদীগুলো পানি পাচ্ছি না, এটাতে তো আমাদের সমগ্র দেশের মানুষ তারা বঞ্চিত হচ্ছে তাদের
জীবন জীবিকা সবকিছু নির্ভর করে কিন্তু এই নদীগুলোর উপরে। সাবেক আইজিপি বেনজির আহমেদের পাসপোর্ট জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে পাসপোর্ট অধিদপ্তরে 15 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। মঙ্গলবার সকাল 11:30টায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। বেনজিরের দুর্নীতির অনুসন্ধান সংক্রান্ত টিম তাদেরকে সমন্বিতভাবে জিজ্ঞাসাবাদ করছে। বেনজিরের বিরুদ্ধে পাসপোর্টে সরকারি চাকরিজীবী পরিচয় আড়াল করে নিজেকে বেসরকারি চাকরিজীবী হিসেবে দেখানোর অভিযোগ রয়েছে। 2016 সালে পাসপোর্ট নবায়নের সময় তিনি আবারও বেসরকারি পাসপোর্টের আবেদন করলে তখন তথ্য গোপনের বিষয়টি উঠে আসে। পরে সন্দেহজনক বিবেচনায় এর যথাযথ ব্যাখ্যা চেয়ে র্যাব সদর দপ্তরে চিঠি দেয় পাসপোর্ট অধিদপ্তর। পরে আইজিপি থাকার সময়েও একইভাবে আবারও সাধারণ পাসপোর্টের আবেদন করেন বেনজির। ব্যবসায়ী নাসির উদ্দিনের করা হত্যা চেষ্টা মামলায় জামিন পেয়েছেন পরিমণি। আগামী 1 অক্টোবর এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করেছে আদালত। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে এই আদেশ দেওয়া হয়। এর আগে সকালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। পরে 1000 টাকা বন্ডে তাকে জামিন দেওয়া হয়। গত 18 এপ্রিল ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে পিবিআই এর দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করা হয়। একই সঙ্গে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জিমকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়। 2021 সালের 6 জুলাই বোট ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বাদী হয়ে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ যে মিথ্যা এর তো জ্বলন্ত প্রমাণ আমি নিজেই, আর সেটা ওই কোর্ট থেকে আমাকে সুযোগ না দিলে তো আমি নিশ্চয়ই এই কোর্টে আসতে পারতাম না। ওখানে প্রমাণিত হয়েছে যে উনি যেসব অভিযোগ আমার বিরুদ্ধে করেছেন সেগুলো যে সত্য না। এখানে 1 নং আসামি উনি এখন বর্তমানে একজন মা, উনি একজন নারী, ওনার প্রতি সম্মান দেখে আমরা বলেছি আমাদের জামিনে কোনো আপত্তি নেই। বিজ্ঞ আদালত আইনানুগভাবে জামিন দেন, এক্ষেত্রে আমাদের বাদীদের কোনো আপত্তি নেই। বোট ক্লাবের যে ঘটনাটি, সেই ঘটনাটি নিয়ে বিজ্ঞ নারী শিশু নির্যাতন দমন আদালত 9-এ একটি মামলা অলরেডি চলছে। প্রতিবেদনে যা আসছে আমরা মনে করি যে এই মামলাটি একটি কাউন্টার মামলা। এই মামলায় পরিমণি নির্দোষ প্রমাণিত হবে শেষ পর্যন্ত এবং খালাস পাবেন। আগামী 3 বছরে 1000 প্রাথমিক বিদ্যালয়ে 8ম শ্রেণী পর্যন্ত চালুর অবকাঠামো রয়েছে, কিন্তু শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন বিষয় নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমদ। সকালে সচিবালয়ে প্রাথমিক শিক্ষা পদক নিয়ে সংবাদ সম্মেলন শেষে তিনি জানান 154টি বিদ্যালয়ে এখনই 8ম শ্রেণী চালুর মতো অবস্থায় রয়েছে। শিক্ষার্থী কম থাকা বিদ্যালয়গুলোকে একীভূত করার বিষয়ে সচিব জানান 150টি বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা 10 থেকে 50 জনের মধ্যে আছে, তাই সব বিদ্যালয়কে পার্শ্ববর্তী বিদ্যালয়ের সাথে একীভূত করা হবে না। নতুন শিক্ষাক্রমের প্রাথমিক পর্যায়ের মূল্যায়ন এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে তিনি বলেন মন্ত্রণালয়ের কিছু পর্যবেক্ষণ আছে, সেগুলো এনসিটিবিকে জানানো হয়েছে। এবার 3 ক্ষেত্রে 18 ক্যাটাগরিতে 126 জন প্রাথমিক শিক্ষা পদক পাচ্ছেন। প্রাথমিক শিক্ষাকে 8ম শ্রেণী পর্যন্ত উন্নীত করা এবং শতভাগ অবৈতনিক করা। আমরা হিসাব করে দেখেছি যে আমাদের 65,566টা প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আমরা যদি 5,000-এর কাছাকাছি স্কুলে যদি আমরা 8ম শ্রেণী পর্যন্ত চালু করতে পারি, এবং এটা করতে হলে আমাদের 3টা বড় চ্যালেঞ্জ আছে। একটা অবকাঠামোগত চ্যালেঞ্জ, একটা শিক্ষকের নিয়োগের চ্যালেঞ্জ, পদ সৃজনের চ্যালেঞ্জ এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার চ্যালেঞ্জ। প্রত্যয় নামে নতুন হতে যাওয়া পেনশন স্কিম প্রত্যাহার করা না হলে 1 জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাবেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অবস্থান কর্মসূচিতে এই ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও পাবলিক বিশ্ববিদ্যালয় ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া। বলেন প্রত্যয় নামে নতুন স্কিম চালু করলে বৈষম্য সৃষ্টি হবে। স্কিমটি চালু হলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে নিরুৎসাহিত হবেন বলে দাবি নেতাদের। এটি বাতিলে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে 25, 26 ও 27 জুন অর্থ দিবস কর্মবিরতি পালিত হবে সারা দেশে, তবে পরীক্ষা কর্মসূচির বাইরে থাকবে। 1 জুলাই থেকে যদি আমাদের দাবি মানা না হয়, 1 জুলাই থেকে আমরা সর্বাত্মক আন্দোলনে যাব। প্রত্যেকটা হল বন্ধ থাকবে, আমাদের প্রভোস্টরা হলে যাবেন না, আমাদের চেয়ারম্যানরা ডিপার্টমেন্টে যাবেন না, ইনস্টিটিউটের পরিচালকরা যাবেন না, এমনকি আমাদের যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে যারা আছে, প্রশাসনিক বলতে আমাদের শিক্ষকরা কোনো সারা বাংলাদেশে কোনো শিক্ষক কোনো কার্যক্রমে যাবেন না। সংবিধান বিরোধী, স্বায়ত্তশাসন বিরোধী, সমতা বিরোধী কোন পেনশন স্কিম যেটিকে সর্বজনীন নামে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কোন মহল। বাংলাদেশের টেকসই উন্নয়ন যাত্রায় চীন পাশে থাকতে চায় বলে জানালেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াংজাও।
বলেন, অবকাঠামো উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ এবং চীনের সমন্বিত উদ্যোগে গভীরভাবে কাজ করা প্রয়োজন। সকালে এক সেমিনারে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ভৌগোলিক গঠন, জনসংখ্যার ঘনত্বে যেমন দুই দেশের মিল আছে, তেমনি উন্নয়ন যাত্রাও একই রকম। চীন যেমন অর্থনৈতিক অগ্রগতিতে প্রাধান্য দিয়ে অবকাঠামো উন্নয়ন জোরদার করেছে, বাংলাদেশেও গেল এক দশকে অনেক উন্নতি হয়েছে। সেমিনারে আরও অংশ নেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং চীনের পররাষ্ট্র বিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তারা। We do have a lot of initiatives and অবকাঠামো, ডিজিটাল ইকোনমি, নবায়নযোগ্য জ্বালানি এবং ব্যবসার আধুনিকরণ বিষয়ে আমাদের সম্পর্ক আরও জোরদার করার সুযোগ আছে। বাংলাদেশের টেকসই উন্নয়ন যাত্রার পাশে থাকতে চায় চীন, যা দুই দেশের বন্ধুত্বকে আরও দৃঢ় করবে। ইতিমধ্যে বাংলাদেশের 14টি বড় অবকাঠামো তৈরির মাধ্যমে বাংলাদেশ ও চীনের অংশীদারিত্ব কার্যক্রম বৃদ্ধি পেয়েছে এবং আমরা আশা করি ভবিষ্যতেও অবকাঠামো উন্নয়নে আমরা বাংলাদেশের সাথে কাজ করে যাব। চলছে সংবাদ সমগ্র। সুনামগঞ্জে বন্যা কবলিত এলাকার ঘর বাড়ি ধসে যাওয়ায় বসবাসের অবস্থায় আর নেই। এই অবস্থায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরে বিপদে হাজারো মানুষ। এদিকে সিলেট নগরী থেকে পানি নেমে গেলেও ওসমানীনগর, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ এবং ফেঞ্চুগঞ্জ উপজেলায় মানুষের দুর্ভোগ কমেনি। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। পানি নেমে যাওয়ার পর আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন মানুষ, কিন্তু বন্যার কারণে বেশিরভাগ মাটির বাড়ির প্রায় অস্তিত্বই নেই। বানভাসীরা জানিয়েছেন, বন্যা শুরুর পর কোনো রকমে পরিবার নিয়ে আশ্রয় কেন্দ্রে যেতে পেরেছিলেন। এখন বাড়ি ফিরে বিধ্বস্ত বাড়িঘর মেরামত করতে গিয়ে পড়েছেন বিপদে। নতুন একটা ঘর করছি, কিস্তি তুলি, আবার খুব সাহায্য তুলে মানুষের কাছে। এই কিস্তির বন্যায় আমার ঘরটা ভাঙা নিয়ে গেছে। আমার ঘর ভাঙা লইয়া গেছে, কোনো টাকার বাচ্চা খাইতে লইয়া আমার জায়গা নাই। গরু পানি আছে, গরু খাতা আছে, গরু আইসি বাচ্চা চলো এদিকে অবস্থা কিতা করে। এবার জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদর, ছাতক, দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন গ্রাম। হতদরিদ্র হাজারো মানুষের কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এখন পানি কমলেও হাওরের ঢেউ ভেঙে নিচ্ছে ভিটে মাটি। শান্তি নাই, পানি গরিব মানুষ আমরা আর পারি না। বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। 1000 মেট্রিক টন চাল পাওয়া গিয়েছে, যেটা আমরা উপজেলাগুলিতে বন্যার তীব্রতা অনুযায়ী আমরা উপবরাদ্দ প্রদান করেছি। এছাড়া গোখাদ্য এবং শিশু খাদ্য হিসাবে 10 লাখ করে 20 লক্ষ টাকা পাওয়া গিয়েছে, সেটা আমরা উপজেলার মধ্যে বরাদ্দ করে দিয়ে দিয়েছি। এদিকে সিলেটের সুরমা নদীর পানি কমায় নগরীর প্রায় সব এলাকা থেকে পানি নেমে গেছে। তবে জেলার ওসমানীনগর, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার নিচু এলাকার মানুষের ভোগান্তি এখনও কমেনি। জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন ত্রাণ কার্যক্রমের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শুরু করেছে। বনশ্রী হালদার, ৭১। এদিকে গত কয়েকদিনের বৃষ্টি আর উজান থেকে আসা পানিতে বাড়ছে নওগাঁর আত্রাই নদ ও ছোট যমুনা নদীর পানি। আতঙ্কে মান্দা, আত্রাই ও রানীনগর উপজেলার মানুষ। তাদের অভিযোগ, শুটকিগাছার আত্রাই নদের ওপর অপরিকল্পিতভাবে রাবার ড্যাম নির্মাণের কারণে প্রতি বছরই বাঁধ ভেঙে ঘরবাড়ি, ফসলি জমি তলিয়ে যাচ্ছে। তন্ময় ভৌমিকের তথ্য ছবিতে প্রতিবেদন। রাবার ড্যাম দিয়ে এভাবেই পানি ঢুকছে নওগাঁর আত্রাই নদে। আস্তে আস্তে বেড়ে উঠছে নদ ও ছোট যমুনা নদীর পানি। নদ নদীর পানি ব্যবহার করে স্বল্প খরচে বোরো, রবি সহ চৈতালি ফসল আবাদের জন্য 2017 সালে শুটকিগাছার আত্রাই ও ছোট যমুনা নদীর মোহনায় রাবার ড্যাম নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কিন্তু অপরিকল্পিত রাবার ড্যাম এখন মান্দা, আত্রাই ও রানীনগর উপজেলার অভিশাপ। নদী শাসন করে ব্রিজটা করা হয়েছে অনলি 200 মিটারে, মেবি হয়তো 200 মিটার হইতে পারে। তো এই 200 মিটার দিয়ে দুটা নদীর পানি কখনোই পাস হয় না। এলাকাবাসীর অভিযোগ, রাবার ড্যামের কারণে গত কয়েক বছর ধরে বন্যায় বাঁধ ভেঙে বাড়িঘর, ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এবারও একই অবস্থার আশঙ্কায় আছেন তারা। মান্দা, আত্রাই, রানীনগর এই 3টা উপজেলায় বর্ষা কবলিত অবস্থায় বিভিন্ন জায়গায় 10-15 জায়গায় বাঁধ ভেঙে যায়। ক্ষেতের ফসল ছিল,
এই ক্ষেতের ফসল এখন আপনারা মোটামুটি সমুদ্র হয়ে আসে। যে আত্রাই টু নওগাঁ রাস্তা, সেটা ব্যাপক জায়গায় চাপ পড়ার পর বছরের পর বছর ভাঙে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, নওগাঁ শহরের কাঁঠালতলী, ত্রিমোহনী, মির্জাপুর হয়ে আহসানগঞ্জ পর্যন্ত স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে। এই বাঁধ নির্মাণ হলে বন্যা থেকে রক্ষা পাওয়া যাবে। একটা দীর্ঘমেয়াদী আমরা একটা চিন্তা ভাবনা করতেছি যে বাঁধগুলো যেহেতু প্রতি বছরে ভাঙে, এই জন্য এটা একটা স্টাডি করে বাঁধগুলোকে একটা পার্মানেন্ট সিচুয়েশনে নিয়ে আসা, যেন বাঁধগুলো আর না ভাঙে। তবে বাঁধের পাশাপাশি সড়ক নির্মাণ কাজ কবে শেষ হবে তার সঠিক সময় জানাতে পারেননি সড়ক ও জনপদ অধিদপ্তরের কর্মকর্তা। বাঁধের উপরে এই রাস্তা নির্মিত হয়েছে, রাস্তার মেরামত আমরা করে থাকি এবং এই রাস্তাটা আসলে এখন বর্তমান 12 ফিট আছে। এটা আমরা প্রশস্তের জন্য অলরেডি আমরা প্রকল্প শুরু করছি, যা পানি মন্ত্রীর সাথে যোগাযোগ সমন্বয় করে প্রকল্পটি নেওয়া হবে। বন্যা থেকে রেহাই পেতে দ্রুত শুরু করতে হবে স্থায়ী ও টেকসই বাঁধ আর সড়ক নির্মাণ কাজ। শাকিলা শম্পা, ৭১। ফরিদপুরের পদ্মার চর সহ বিভিন্ন এলাকায় আনাগোনা বেড়েছে বিষাক্ত রাসেলস ভাইপার সাপের। স্থানীয়দের দাবি, এ পর্যন্ত সাপের কামড়ে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। পিটিয়ে মারা হয়েছে 12টিরও বেশি সাপ। চরের কৃষকরা বলছেন, সাপ আতঙ্কে ফসলও ঘরে তুলতে পারছেন না তারা, এমনকি টাকা দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় প্রশাসনের সহায়তা চেয়েছেন তারা। মনিরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। ফরিদপুরের চরাঞ্চলে মানুষের মধ্যে এখন নতুন আতঙ্কের নাম রাসেলস ভাইপার। সম্প্রতি সদর উপজেলার নর্থ চ্যানেলের দুর্গম চরে বিষধর এই সাপের কামড়ে মারা গেছেন কৃষক হোসেন ব্যাপারী। স্থানীয়রা বলছেন, চরসহ আশেপাশের এলাকায় এখন প্রায়ই দেখা মিলছে বিষধর এই সাপের। আতঙ্কিত হয়ে অনেকেই সাপ পিটিয়ে মারছেন, অনেকে আবার জীবিতও ধরে আটকে রাখছেন। তবে ক্ষেত থেকে ফসল তোলা নিয়ে আতঙ্কে আছেন কৃষকরা। বলছেন, টাকা দিয়েও শ্রমিক পাচ্ছেন না তারা। বাদাম, তিল এগুলো আপনার কাটার জন্য বা আপনার জন এগুলো পাওয়া যাচ্ছে না। এই যে ছোট ছোট শাক পাতা তুলবো, তাও তোলার মতো সমর্থ নাই। কেমন এই যে ছোট ছোট কচুর পাতা টাতা সব একদম ভয়ে আতঙ্কে আছে। নিয়ে এসে দেখি যে চক্কর বক্কর দেখা যায়, গায়ে যত শক্তি আসলে একেবারে। এমন অবস্থায় চরে কৃষিকাজ ব্যাহত হচ্ছে বলছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ সচেতন মানুষ। তাই সচেতনতা সৃষ্টির পাশাপাশি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে অ্যান্টিভেনম রাখার দাবি জানান তারা। যত তাড়াতাড়ি সম্ভব এই বিষাক্ত এই সাপের ভ্যাকসিন যাতে আমরা আমাদের মানুষ পায়, যাতে আমাদের শরীর জনগণ পায়, এই জন্য আমি ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করব। এই কৃষকদের আমরা বুট দিয়ে যদি নামাই দিতে পারি এবং হাতের দরকার ওই যে প্লাস্টিকের হ্যান্ড গ্লোভস আছে ওইগুলো দিয়ে যদি নামাই দিতে, তবু আমার কথা হলো যে কৃষকের ফসলগুলো তুলে যাতে নিতে পারি, এইটা হলো বাস্তব। আসলে যদি আমরা এখন এটা নিয়ে যদি আতঙ্ক ছড়াই, তাহলে আমার দেশই ধ্বংস হয়ে যাবে। তবে সাপ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার কথা বলছেন জেলা প্রশাসক। মাঠে কাজ করার সময় গামবুট, গ্লাভস ও মোটা কাপড় পরা সহ সাপ কামড় দিলে চিকিৎসকদের কাছে যাবার পরামর্শ দিয়েছেন তিনি। এই ঝাড়ফুঁক দিয়ে কোনোভাবে রোগীকে বাঁচানো সম্ভব না এবং আমরা সবাইকে অনুরোধ করি, যেখানে সাপের কাটা অথবা দংশনের রোগী থাকবে দ্রুত যাতে তারা হাসপাতালে সুচিকিৎসা দিলে সাপের কাটা রোগীকে দ্রুত সময় বাঁচিয়ে তোলা সম্ভব। স্থানীয়দের দাবি, বিষধর এই সাপের কামড়ে এক নারী সহ অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। শরীফ আজাদ প্রীতম, ৭১। পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকের জালে ধরা পড়েছে আরও একটি রাসেলস ভাইপার। অ্যানিমাল লাভার্স অফ পটুয়াখালী সংগঠনের সদস্য বায়েজিৎ মুন্সি জানান, মঙ্গলবার সকালে ধুলাসার ইউনিয়নের নলাপাড়া গ্রামের একটি কৃষিক্ষেতে জালে আটকা পড়ে সাপটি, যেটি লম্বায় প্রায় 4.5 ফুট। এ সময় সাপটিকে দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। পরে সাপটিকে উদ্ধার করে অ্যানিমাল লাভার্স অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা। এর আগে সোমবার ধুলাসার ইউনিয়নের বৌলতলি গ্রামের এক কৃষকের জালে ধরা পড়ে 5 ফুট দৈর্ঘ্যের রাসেলস ভাইপার। গত 25 দিনে এই উপজেলায় 12 জন সাপের কামড়ে আহত হয়েছেন। মানিকগঞ্জে রাসেলস ভাইপারের উপদ্রব বেড়ে যাওয়ায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে হরিরামপুর উপজেলা কার্যালয়ের হলরুমে বন্যপ্রাণী অপরাধ দমন অধিদপ্তরের পরিচালক সানাউল্লাহ পাটোয়ারি জানান, রাসেলস ভাইপার দক্ষ সাঁতারু হওয়ায় নদীর স্রোতে এবং বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে। মানিকগঞ্জে এর প্রকোপও বেড়েছে, তাই মাঠে কৃষিকাজ করার সময় বুট এবং লম্বা প্যান্ট পরার পরামর্শ দেন তিনি। একই সাথে রাতে চলাচলের সময় টর্চ লাইট ব্যবহার এবং বাড়ির চারপাশ পরিষ্কার ও আবর্জনামুক্ত রাখার পরামর্শ দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক রেহানা আক্তার উপস্থিত ছিলেন।
ছাদ ফেটে অঝরে পানি পড়ছে অযোধ্যার রাম মন্দিরে। উদ্বোধনের 6 মাস যেতে না যেতেই বছরের প্রথম বৃষ্টিতে ছাদ ফুটো হতে শুরু করেছে রাম মন্দিরে, যার ফলে মন্দিরের ভেতরে এবং আশেপাশের কমপ্লেক্সে পানি জমেছে। ফলে মন্দিরে পানি নিষ্কাশন ব্যবস্থা দাঁড়িয়েছে প্রশ্নের মুখে। জানা গেছে প্রাক বর্ষা বৃষ্টিতে অযোধ্যার পরিকাঠামোরও উল্লেখযোগ্যভাবে ক্ষতি হয়েছে। মাত্র কয়েক ঘন্টা প্রবল বৃষ্টিতে রামপথের 3টি স্থান সহ 5টি বড় রাস্তা ধসে পড়েছে। রিকাবগঞ্জ রোডের চকের কাছে এবং পুলিশ লাইনের সামনে বড় বড় গর্ত দেখা দিয়ে অতিরিক্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। 1800 কোটি টাকা খরচে তৈরি হয় এই রাম মন্দির। এটি তৈরির পেছনে রয়েছেন দেশের বিশাল নামী বিজ্ঞানীরা, সাহায্য নেওয়া হয়েছে ইসরোর। দক্ষিণ কোরিয়ার একটি লিথিয়াম ব্যাটারি তৈরির কারখানায় আগুন লেগে অন্তত 22 জনের মৃত্যু হয়েছে, এদের অধিকাংশই চীনা শ্রমিক। এই ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। সোমবার রাজধানী সিউলের দক্ষিণে হুয়াংসোয়ে ব্যাটারি প্রস্তুতকারক অ্যারিসেলের কারখানায় আগুন লাগে। দেশটির দমকল কর্মকর্তা কিম চিন ইয়ং জানান, নিহতদের মধ্যে 18 জন চীনা শ্রমিক, 2 জন দক্ষিণ কোরিয়ান এবং 1 জন লাওতিয়ান ছিলেন। অন্য একজনের জাতীয়তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সময় প্রায় 67 জন কর্মচারী কারখানায় কাজ করছিলেন। ওই গুদামে 35,000 ইউনিট ব্যাটারি রাখা ছিল, যেখানে ব্যাটারি সেলগুলোতে ধারাবাহিক বিস্ফোরণ ঘটতে থাকার এক পর্যায়ে আগুন ধরে যায়। রাশিয়ার রাজধানী মস্কোতে একটি অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে 8 জন নিহত হয়েছেন। এর মধ্যে আগুনে অফিস ভবনের ভেতরে বিভিন্ন জিনিস ধসে পড়ে 6 জন নিহত হন। এছাড়া আগুন লাগার পর ভয়ে আতঙ্কে জানালা থেকে ঝাঁপ দেওয়ার কারণে আরও 2 জন নিহত হয়েছেন। গভর্নর অ্যান্ড্রু বেরোবিয়ভ বলেছেন, 34 বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত ওই এক ব্যক্তিকেই আগুন থেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে আহত 2 দমকল কর্মীকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। কিভাবে এই আগুনের সূত্রপাত সে বিষয়ে কিছু জানা যায়নি। ইউক্রেনের সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কমান্ডারকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অযোগ্যতা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত এই সেনা কর্মকর্তা ইউক্রেনের বিপর্যস্ত পূর্বাঞ্চলে দেশটির সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন। জেলেনস্কি বলেন, তিনি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জয়েন্ট ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ইউরি সোডলকে ব্রিগেডিয়ার জেনারেল আন্দ্রি গনাটোভের সাথে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে উচ্চপদস্থ এই সেনা কর্মকর্তাকে বরখাস্তের কারণ সম্পর্কে কিছু বলেননি জেলেনস্কি। মিডিয়া রিপোর্ট অনুসারে ইউরি সোডলকে অযোগ্যতার জন্য অভিযুক্ত করা হয়েছে। নির্বাচনের আগে বৃহস্পতিবার প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কে অংশ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে এক জনমত জরিপে দেখা গেছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প 22 পয়েন্টে এগিয়ে আছেন। গত 5 থেকে 21 জুন করা অ্যাক্টিভ ভোট জনমত জরিপে দেখা গেছে 2029 জন সম্ভাব্য স্বতন্ত্র ভোটার অংশ নিয়েছিলেন। সেই জরিপে ট্রাম্প 61% ভোট পেয়েছেন, যেখানে বাইডেন পেয়েছেন 39% ভোট। বিভিন্ন জরিপ এখন পর্যন্ত দেখা গেছে 2020 সালের নির্বাচনের মতো এবারও হাড্ডাহাড্ডি লড়াই হবে। এছাড়া একটি নতুন জরিপেও দেখা গেছে ভোটারদের একটি গুরুত্বপূর্ণ অংশের ভোটে ট্রাম্প এগিয়ে রয়েছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে বোয়িং কোম্পানির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার সুপারিশ করেছেন কৌঁসুলিরা। বিমান নির্মাণ কোম্পানিটি 2টি মারাত্মক দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত নিষ্পত্তি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে বলে গত মাসে আদালতে জানায় বিচার বিভাগ। এরপরে মার্কিন কৌঁসুলিরা একটি সুপারিশ করেন। বোয়িংকে বিচারের আওতায় আনা হবে কিনা সে বিষয়ে এখন মার্কিন বিচার বিভাগকে আগামী 7 জুলাইয়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। বোয়িংয়ের সাবেক ঊর্ধ্বতন ম্যানেজার এবং এভিয়েশন সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এড পিটারসন বলেন, বোয়িংয়ের বিমানগুলোতে সমস্যা ছিল। 737 ম্যাক্স এবং 787 মডেলের বিমানে সমস্যা ছিল। 2018 এবং 19 সালে মাত্র 6 মাসের ব্যবধানে 2টি মারাত্মক দুর্ঘটনাই ঘটেছিল 737 ম্যাক্স মডেলের বিমানে। খিঁচুনি নিয়ন্ত্রণে বিশ্বে প্রথমবারের মতো একজন গুরুতর মৃগী রোগীর মাথায় বিশেষ একটি যন্ত্র বসানো হয়েছে। এর মাধ্যমে খিঁচুনি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। বিবিসি জানিয়েছে, গত বছর ওরান নোলসন নামের 13 বছর বয়সী ওই কিশোরের মাথার খুলিতে পরীক্ষামূলকভাবে যন্ত্রটি বসানো হয়। এই যন্ত্র থেকে মস্তিষ্কে বৈদ্যুতিক সংকেত পাঠানো হচ্ছে, যার ফলে দিনের বেলা তার খিঁচুনি অনেকটাই কমে গেছে। ডিভাইসটির নাম হলো নিউরোস্টিমুলেটর, যেটি তৈরি করেছে অ্যাম্বার থেরাপিউটিক্স নামে ব্রিটিশ একটি কোম্পানি। এটির মাধ্যমে মস্তিষ্কের গভীরে বৈদ্যুতিক সংকেত পাঠানো সম্ভব। লন্ডনের গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালে গত বছরের অক্টোবরে অস্ত্রোপচারের মাধ্যমে ওরানের মাথায় যন্ত্রটি স্থাপন করা হয়েছিল। হারল বাংলাদেশ, বিদায় নিল অস্ট্রেলিয়া। সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশকে 8 রানে হারিয়ে প্রথমবার টি20 বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান। সেন্ট ভিনসেন্টে আফগানদের দেয়া 116 রানের টার্গেটে বাংলাদেশ অল আউট হয় 105 রানে। আগে ব্যাট করতে নেমে শুরুতেই আফগান ব্যাটারদের চেপে ধরে টাইগার বোলাররা। ধীরগতিতে রান তুলতে থাকে 2 আফগান ওপেনার। এরপরই দলকে ব্রেক থ্রু এনে দেন রিশাদ হোসাইন। 4 ওভারে 26 রান দিয়ে এই লেগ স্পিনার নেন 3 উইকেট। শেষ পর্যন্ত 5 উইকেট হারিয়ে 115 রান তোলে আফগানিস্তান। ছোট লক্ষ্য রান তাড়ায় শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। এদিনও ব্যর্থ টাইগার ওপেনার তানজিদ তামিম। টিকতে পারেননি ক্যাপ্টেন শান্ত। এক পাশ আগলে দাঁড়িয়ে আছেন লিটন দাস। একে একে সবাই ফিরলেও শেষ পর্যন্ত টিকেছিলেন এই টাইগার ওপেনার। 49 বলে খেলেন 54 রানের অপরাজিত ইনিংস।
27 জুন প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান। আফগানদের কাছে হেরে হুঁশ ফিরল অজিদের। আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার পক্ষে কথা বলেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজা। আফগানদের নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার দ্বিমুখী অবস্থানের বিপক্ষে উসমান খাজা এই অস্ট্রেলিয়ান টপ অর্ডার ব্যাটারের মতে আফগানদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজও খেলা উচিত অজিদের। 2021 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট খেলার কথা ছিল রাশিদ নাবিদের, তবে সেটি হয়নি। গেল বছরের মার্চে তাদের বিপক্ষে প্রস্তাবিত 3 ম্যাচের ওয়ানডে সিরিজ এবং আগামী অগস্টে নিরপেক্ষ ভেন্যুতে 3 ম্যাচে টি-20 সিরিজও স্থগিত করে দেয় তারা। চলতি টি-20 বিশ্বকাপে তো অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে আলোড়ন ফেলে দেয় আফগানরা।